তোমরা কি বাড়ির কাজ করেছিলে কেউ? তোমাদের মধ্যে কেউ বাড়ির কাজ করেছো? নুরজাহান কিংবা রাইতা কেউ বাড়ির কাজ করেছো? জি মিস। সুমাইয়া করেছো? আচ্ছা, জি মিস। ঠিক আছে, মিস বলো। আমি যে কোরিন তারপরে যে সব সব মনে করি না, বুঝতেছিলাম না মিস। আচ্ছা, ঠিক আছে, আমি আজকে এটা নিয়ে আলোচনা করব কুরিনে। তাহলে আমাদের 5 নাম্বার কোশ্চেনটা ছিল চন্দনা এন্টারপ্রাইজে 2017 সালে 31 ডিসেম্বর তারিখে রেওয়া মিল ও সমন্বয় নিম্নরূপ। আমাদের কোশ্চেনটার আলোকে আমি তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম মোট মুনাফা 1,34,800 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো। বাড়ির কাজটা মিলিয়ে নাও, আর যারা করনি তারা বুঝে নাও, পারলে করো। দেখো, আমাদের প্রশ্নে মোট মুনাফা 1,34,800 টাকা দেওয়া আছে। আমি এর আগে ক্লাসে তোমাদেরকে বলেছি, যদি প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমরা সেটার উপর ভিত্তি করে কি করব, অঙ্কের সমাধান করব। মাইনাস পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়গুলো দেখো, এখানে আমাদের প্রশ্নে দফতর খরচ দেওয়া আছে 65,000 টাকা। তারপর ডাক ও তার খরচ দেওয়া আছে, ব্যাংক চার্জ দেওয়া আছে আমাদের প্রশ্নে। দেখো, দপ্তর খরচ 65,000 টাকা, ব্যাংক চার্জ 3,500 টাকা, ডাক ও তার খরচ 1,500 টাকা। আমাদের সমন্বয়ে বলা ছিল অলিখিত মানে ব্যবসায় মামলা পরিচালন খরচ প্রদান 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয় না, অর্থাৎ অলিখিত রয়েছে, যেটা লেখা হয়নি। মামলা পরিচালন খরচের হিসাবের নাম হবে আইন খরচ 5,000 টাকা। যেহেতু হিসাবভুক্ত হয়নি তাহলে আমাদের এটা হিসাবভুক্ত করতে হবে। তাহলে দেখো, অলিখিত আইন খরচ 5,000 টাকা। বলেছিলে যে কুরিনটা বুঝনি, একটু খেয়াল করো আমাদের কুরিন সম্পর্কে প্রশ্নে কি বলা আছে। কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি দেওয়া আছে 6,500 টাকা। রেওয়া মিলে যেটা দেওয়া আছে এটাকে আমরা ধরি পুরাতন কুরিন সন্দেহজনক দেনা সঞ্চিতি, আর সমন্বয়ে যেটা আছে সেটা হচ্ছে নতুন। দেখো, 2 নম্বর সমন্বয়ে বলা হয়েছে, ভালো করে খেয়াল করো, না বুঝলে প্রশ্ন করবে। কুরিন হিসাবে 2,500 টাকা অবলোকন করতে হবে, অর্থাৎ কুরিন মানে হচ্ছে খারাপ ঋণ, যেটাকে বলা হয় অনাদায়ী দেনা। তারপরে বিভিন্ন ধরনের দেনাদার থাকে, যেটাকে আমরা বলি বিবিধ দেনাদার। আমরা ধরে নেই এরকম বিভিন্ন দেনাদারের কাছ থেকে কিছু টাকা আমরা আর কখনোই পাবো না। যেহেতু রক্ষণশীলতার নীতি অনুযায়ী ক্ষতির সম্ভাবনা থাকলে আমাদের হিসাবভুক্ত করতে হবে, এই জন্য সম্ভাবনা দেখে আমরা এটাকে ক্ষতি হিসাবে ধরবো। কুরিন 2,500 টাকা, এটা হচ্ছে নতুন। রেওয়া মিলে যদি থাকে, এটা কি কবার যাবে, দুবার করে যাবে, আর রেওয়া মিলেরটা একবার যাবে। তাহলে 2,500 টাকা হচ্ছে নতুন কুরিন, অর্থাৎ অনাদায়ী দেনা। এখন বলছে তোমাকে সম্ভাব্য কুরিনের জন্য 5% সঞ্চিতি ধরতে হবে। কুরিন সঞ্চিতিটা হচ্ছে, এটা পেতেও পারো নাও পেতে পারো। এই জন্য কিছু টাকা এই ক্ষতিটাকে পূরণ করার জন্য কিছু টাকা কি করতে হয়, রিজার্ভ করে রাখা হয়, ধরে নেওয়া হয় এই টাকা পাবো না, আর পেতেও পারি নাও পেতে পারি, এই জন্য সঞ্চিতি হিসাবে রাখা হয়। এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। সাধারণত অলিখিত মানে আন্তঃফেরত বা বই ফেরত রেওয়া মিলে থাকে, সমন্বয় থাকে না। কিন্তু আমি বলেছি সমন্বয় যেগুলো যাবে সাধারণত সেগুলো দুবার করে যাবে, আর রেওয়া মিলের গুলো একবার যাবে। রেওয়া মিলে যদি আন্তঃফেরত বই ফেরত থাকে, ক্রয় এবং বিক্রয় থেকে আমরা মাইনাস করি, আর কোনো কাজ হয় না, আমাদের একবারই হয়। কিন্তু এখানে দেখো সমন্বয় দেওয়া আছে অলিখিত আন্তঃফেরত বই ফেরত, তার মানে এটা দুবার করে যাবে। আমরা গত ক্লাসে এটা জাবেদা করেছিলাম, যখন ক্রয় ফেরত মানে ক্রয় ফেরতের লেনদেন হবে, অর্থাৎ আমার ক্রয়ের পরিমাণ কমে যাবে, সাথে সাথে পাওনাদার অর্থাৎ দায়ের পরিমাণও কমে যাবে। ঠিক একইভাবে বিক্রয় ফেরত যখন হবে, তখন আমার বিক্রয়ের পরিমাণও কমে যাবে, সাথে সাথে দেনাদারের পরিমাণও কমে যাবে। কারণ বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের ফলে কি সৃষ্টি হয়, দেনাদার ও পাওনাদার সৃষ্টি হয়।
তাহলে বাকিতে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে দেনাদার এবং পাওনাদার সম্পর্ক। এখন আসো তাহলে আমরা এই কুরিনের কাজটা কিভাবে করব। আমরা একটু শুধু দেখে নিই। আমাদের রেওয়া মিলে ছিল কুরিন সন্দেহজনক দেনা সঞ্চিতি ৬৫০০ টাকা, যেটা পুরাতন, আর সমন্বয়টা হচ্ছে নতুন কুরিন ২৫০০ এবং নতুন কুরিন সঞ্চিতি ধরতে হবে ৫%। এই ক্ষেত্রে হচ্ছে আন্তঃফেরত ফেরত মানে হচ্ছে আমাদের বিক্রয় ফেরত ২০০০ টাকা। খেয়াল করো, কুরিন ২৫০০ টাকা অবলোকন করতে বলা হয়েছে, তাহলে আমরা ২৫০০ টাকা লিখে নিলাম। নতুনটা যোগ করব, পুরাতনটা কি করব, বিয়োগ করব। যোগ নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতিটা আমরা কিভাবে বের করব, যেহেতু দেনাদারের সাথে সম্পর্ক আমি বলেছি, তাহলে দেখো আমাদের প্রশ্নে দেনাদার কত দেওয়া আছে। দেখো প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের ৬৩,০০০। প্রাপ্য হিসাবের আরেক নাম হচ্ছে দেনাদার। তাহলে ৬৩,০০০ টাকা দেনাদার থেকে, যেহেতু বাকিতে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হয়, আমি ধরে নিই আমার দেনাদার ছিল ৬৩,০০০ টাকা। যেহেতু বিক্রয়কৃত পণ্য ফেরত এসেছে ২০০০ টাকা, তাহলে আমি আর বলতে পারবো না দেনাদারের কাছ থেকে আমি ৬৩,০০০ টাকা পাবো। আমি তাহলে ২০০০ টাকা কি করে দিব, মাইনাস করে দিব। তাহলে আমি পাবো কত টাকা, ৬১,০০০ টাকা। এই ৬১,০০০ টাকার মধ্যে বলা হয়েছিল কুরিন অবলোকন করতে, অর্থাৎ এই ৬১,০০০ টাকা থেকে আমি ২৫০০ টাকা আর কোনোদিনও পাবো না। আমি ধরে নিচ্ছি এই ৬১,০০০ টাকার মধ্যে ২৫০০ টাকা আর কখনোই পাবো না। তাহলে ৬১,০০০ থেকে ২৫০০ টাকা মাইনাস করব। তাহলে কত হচ্ছে, ৫৮,৫০০ টাকা। এই টাকাটা আমি দেনাদারের কাছ থেকে পাবো। তার পরবর্তীতে আবার বলা হচ্ছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে বলেছে ৫%। যখন আমরা কোনো নতুন কুরিন সঞ্চিতি ধার্য করব, তখন প্রকৃত যে দেনাদার সেটার উপর ধার্য করব। দেনাদার যে ৬৩,০০০ টাকা ছিল, এটা প্রকৃত দেনাদার না। ৫৮,৫০০ যে আমরা বের করেছি, এটাই হচ্ছে আমাদের প্রকৃত দেনাদার। কারণ ৬৩,০০০ টাকা দেনাদারের থেকে আমরা আমাদের বিক্রয় ফেরত এসেছিল ২০০০ টাকা, তার মানে আমার দেনাদার হলো ৬১,০০০ টাকা। আবার ধরে নিয়েছি ২৫০০ টাকা পাবো না কখনোই, তার মানে আমি আসলে ৫৮,৫০০ টাকা পাবো। তার পরবর্তীতে আবার বলা হচ্ছে যে সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে বলছে। তাহলে এই ৫৮,৫০০ টাকার উপরই ৫% কুরিন সঞ্চিতি ধরতে হবে। ৫% আসে ২৯২৫ টাকা। এই হচ্ছে আমার ২৯২৫ টাকা নতুন কুরিন সঞ্চিতি। এখন কারো প্রশ্ন থাকলে বলো। সুমাইয়া, নুরজাহান, রায়তা, বলো তোমরা যারা প্রেজেন্ট আছো, বলো তো কোনো সমস্যা এতক্ষণ যে নতুন কুরিন সঞ্চিতিটা কিভাবে বের করতে হবে। সুমাইয়া, মেয়েরা শুনতে পাচ্ছ, জি মিস। বুঝতে পেরেছ? জি মিস। নুরজাহান, জি মিস। না বুঝতে পারলে বলো, আমি আবার বুঝাবো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি মিস। তাহলে এই ২৯২৫ টাকা কুরিনের সাথে কি হলো, যোগ হলো ৫,৪২৫ টাকা। আমাদের রেওয়া মিলে যেটা ছিল সেটা পুরাতন কুরিন সঞ্চিতি, সেটা আমরা মাইনাস করব ৬৫০০ টাকা। তাহলে ৫,৪২৫ থেকে ৬৫০০ মাইনাস করলে তাহলে কি হলো, মাইনাস ফিগার হলো না? জি মিস। তাহলে মাইনাস ফিগার দেখো আমাদের ১,০৭৫ টাকা। আমরা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় মাইনাস করলে পেয়ে যাব পরিচালন মুনাফা। লক্ষ্য করো ৬৫,০০০, ৩,৫০০, ১,৫০০, ৫,০০০ এগুলো আমরা যোগ করব। যেহেতু এটা মাইনাস ফিগার, তাহলে এটা কি হবে, মাইনাস হবে। আর যখন কোনো কিছু মাইনাস ফিগার হবে কিংবা মাইনাস করতে হবে, সেটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারে কম থাকবে। দেখো ৭৩,৯২৫ টাকা। ১,৩৪,৮০০ থেকে আমাদের কি করতে হবে, ৭৩,৯২৫ টাকা মাইনাস করতে হবে। তাহলে ৬০,৮৭৫ টাকা। এটুকু নিয়ে কার কোনো সমস্যা আছে?
রায়তা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। রায়তা বুঝতে পেরেছো? কিংবা নূরজাহান কথা বলো। জি মিস। আচ্ছা, তাহলে দেখো আমরা পরিচালন মুনাফা থেকে এখন কি করব, পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যদি থাকে সেটা যোগ করব এবং অন্যান্য ব্যয় মাইনাস করব। তোমরা কিন্তু একই পৃষ্ঠায় করবে, যেহেতু আমার এখানে স্লাইড তৈরি করতে জায়গা থাকে না, এই জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। দেখো এখন দেখো পরিচালন মুনাফা ৬০,৮৭৫ টাকা। অন্যান্য আয়, আমাদের প্রশ্নে অন্যান্য আয় আছে। দেখো অন্যান্য আয় প্রশ্নে দেওয়া আছে প্রাপ্ত বার্তা, এখানে প্রাপ্ত বার্তা দেওয়া আছে ৭০০ টাকা। দেখো ১০ নম্বর যে পয়েন্ট আছে সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা ২৫০০ টাকা। এই দুইটি হচ্ছে আমাদের অন্যান্য আয়। প্রাপ্ত বার্তা ৭০০, সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা হচ্ছে ২৫০০। এই ৩,২০০ টাকা আমরা ৬০,৮৭৫ এর সাথে যোগ করে পেলাম ৬৪,০৭৫ টাকা। অন্যান্য ব্যয়, আমাদের বিবিধ ক্ষতি হচ্ছে ২৫০০ টাকা। দেখো আমাদের ৯ নম্বর পয়েন্টে আছে বিবিধ ক্ষতি ২৫০০ টাকা। বিবিধ ক্ষতি ২৫০০ টাকা। আমাদের প্রশ্নে আর কিছু নেই, তাহলে ৬০,০৭৫ থেকে ২৫০০ মাইনাস করলে আমরা নিট মুনাফা পেয়ে গেলাম ৬১,৫৭৫ টাকা। ক্লিয়ার অঙ্কটা? জি মিস। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। আমরা পরের অঙ্কটিতে যাই। আমাদের দেখো পরের অঙ্কটির, নূরজাহান একটু পড়ো, প্রশ্নটা পড়ো। শতদল এন্টারপ্রাইজের 2017 সালের 20 জুন সমাপ্ত বছরে অর্জিত মোট মুনাফা 1,28,000 টাকা। উক্ত তারিখের প্রতিষ্ঠানটির আংশিক রেওয়ামিল ও প্রয়োজনীয় সমন্বয়সমূহ নিম্নরূপ। খেয়াল করো, তাহলে আমাদের একটু খেয়াল করো, আমাদের মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে? আমাদের প্রশ্নে মোট মুনাফা দেওয়া আছে 1,28,000 টাকা। এখন বলো। উত্তোলন ও মূলধন এভাবে পড়বে না, যখন পড়বে উত্তোলন 10,000 টাকা, মূলধন 2,80,000 টাকা, এভাবে পড়বে। উত্তোলন 10,000 টাকা আর মূলধন হলো 2,80,000 টাকা। অফিস সরঞ্জাম 2,40,000 টাকা। বেতন 6 মাসে 72,000 টাকা। আচ্ছা, একটু বলি নূরজাহান, একটু বলি, সবাই খেয়াল করো। বেতন 6 মাসের বলা হচ্ছে 72,000 টাকা। এরকম যখন তারিখ দেওয়া থাকবে, তার মানে আমাদের বুঝতে হবে কি আমাদের হিসাবকাল কি 12 মাস না? আমাদের হিসাবকাল কি 1 বছর ধরি না আমরা হিসাবকালকে? জি মিস। হ্যাঁ, যদি 1 বছর ধরি, 1 বছর অর্থাৎ 12 মাস, তাহলে দেখো বেতন 6 মাসে দেওয়া আছে 72,000 টাকা। তার মানে বাকি 6 মাসের টাকা কিন্তু আমরা পরিশোধ করিনি। এটাই বোঝা যাচ্ছে না এটুকুর মধ্যে? এই কথার দ্বারা কিন্তু এটা বোঝানো হচ্ছে যে বেতন 6 মাসের, তার মানে বাকি 6 মাসের টাকা এখনো দেওয়া হয়নি, বকেয়া রয়ে গেছে। তারপর বলো। প্রাপ্য নোট 25,000 টাকা। প্রদেয় নোট 26,000 টাকা। বাড়ি ভাড়ার আয় 6,000। পুঞ্জীভূত অবচয় অফিস সরঞ্জাম 12,000 টাকা। 8% বিনিয়োগ 1 লাখ টাকা।
আর আচ্ছা একটু কমিশন দাঁড়াও, হ্যাঁ একটু থেমে যাও। দেখো আমরা সবসময় বাড়ি ভাড়াটা কি আমাদের জন্য ভাড়া হচ্ছে খরচ, কিন্তু এক্ষেত্রে বাড়ি ভাড়া আয়, এর দিকে এটা হচ্ছে আমাদের আয়, ঠিক আছে। আর পুঞ্জীভূত অবচয় যেটা হচ্ছে, অবচয়টা কি করি আমরা রিজার্ভ করে রাখি, এখানে পুঞ্জীভূত অবচয় রিজার্ভ করে রাখা আছে কত 12,000 টাকা। 8% বিনিয়োগ, লক্ষ্য করো মেয়েরা, 8% বিনিয়োগ হচ্ছে 1 লাখ টাকা বিনিয়োগ যে করেছি, সেখানে সুদের হার 8% বলে দেওয়া হয়েছে। এখন তারিখটা খেয়াল করো, 1/1/2016, আমাদের হিসাবকাল দেখো 2017 সালে 30 জুন সমাপ্ত বছরে, তার মানে এই প্রতিষ্ঠানের হিসাবটা শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে এবং শেষ হয় 30 জুনে গিয়ে, তাহলে 2017 সালে 30 জুন। আর এখানে আমার 8% বিনিয়োগ আছে 1/1/2016, তাই লক্ষ্য করো মেয়েরা, 1/1/2016 হলে তা ওই 16 সালে এটি জুনে গিয়ে শেষ হয় এই প্রতিষ্ঠানের হিসাবকাল, তাহলে 2016 সালে গিয়ে 6 মাসের ইন্টারেস্ট দিয়েছে। কিন্তু আমরা তো অঙ্কটা করছি 2017 সালে 30 জুন পর্যন্ত, তার মানে আমাদের এখনকার যে অঙ্কটা আমরা করব সেটার হিসাবকাল হচ্ছে 2017 সালের জুলাইয়ের, সরি 2016 সালের জুলাইয়ের 1 তারিখে শুরু হয়েছে, 2017 সালের 30 জুনে গিয়ে শেষ হয়েছে। আমি আবারও বলছি, 2016 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং 2017 সালের 30 জুনে ইন্ডিং, তার মানে এখানে যে 1/1/2016 আছে, এটা 2016 সালের জুন পর্যন্ত যেটা ধরা হয়েছিল 6 মাসের, তার মানে এখানে আমরা কি ধরবো, বিনিয়োগের সুদটা পূর্ণ বছরই ধরবো, কারণ 2016 সালের জুলাই 1 তারিখ থেকে আবার নতুন করে বিনিয়োগের সুদটা আমরা পেয়েছি একেবারে 30 জুনে, তার মানে পুরো বছরটা এখানে পেয়েছি। বুঝতে পেরেছ? তোমাদের ভিতর কনফিউজ সৃষ্টি করবে, তাহলে হিসাব এই তারিখটা ভালোভাবে খেয়াল করবে যে 1/1/2016, তার মানে এখানে আমার কোনো কাজ নেই, কারণ 2016 30 জুন ওই অর্থ বছর শেষ, আমাদের কাজ হচ্ছে 2016 জুলাই 1 থেকে 2017 30 জুন অর্থ বছর। বুঝতে পেরেছ? মিস একটু আরেকবার বুঝিয়ে দিবেন? আমাদের অর্থ বছরটা হচ্ছে 1 বছর 12 মাস, ঠিক আছে। এখানে দেখো প্রশ্নে বলছে 2017 সালে 30 জুন সমাপ্ত বছর, তার মানে এই প্রতিষ্ঠানে হিসাবকাল শেষ হয় কখন, 2000 মানে 30 জুনে, তার মানে হিসাবকালটা শুরু হয় কখন, এর আগের বছরের জুলাই 1 তারিখ থেকে, তার মানে এটার হিসাবকাল শুরু হয়েছে 2016 সালে জুলাই 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে 2017 সালে 30 জুন পর্যন্ত, 1 বছর। বুঝতে পেরেছ? হাত আঙ্গুল দিয়ে গুনো, 2016 সালে জুলাই থেকে যদি শুরু হয় 1 তারিখে, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই 2016 হচ্ছে 6 মাস, আর 2017 সালের হচ্ছে 6 মাস, এই হচ্ছে 1 বছর। এটুকু বুঝতে পেরেছো তো, হিসাবকাল 1 বছর। জি জি মিস। মিস। হ্যাঁ, এখন দেখো এখানে বিনিয়োগের 1/1/2016, তার মানে 2016 সালের 1 তারিখে, জানুয়ারি 1 তারিখে বিনিয়োগ করা হয়েছিল, প্রতিষ্ঠানটি বিনিয়োগ করেছে, প্রতিষ্ঠানটি বিনিয়োগের সুদ পেয়েছে 2016 সালে ওই অর্থ বছরে মাত্র 6 মাসের, তারপর নতুন করে আবার অর্থ বছর শুরু হয়েছে জুলাই 1 তারিখ থেকে, তাহলে জুলাই 1 তারিখ থেকে শুরু হয়ে এই 2017 সালে 30 জুন পর্যন্ত অর্থ বছর শেষ হয়েছে, তাহলে আমরা এই বিনিয়োগের সুদটা পূর্ণ বছরের পাবো। এই হচ্ছে কথা, বুঝতে পেরেছ? মেয়েরা বুঝতে পেরেছ? জি মিস। এখন দেখো কমিশন দেওয়া আছে 3,000, এখানে দেখো বিনিয়োগের সুদ দেওয়া আছে 4,000 টাকা, তার মানে বিনিয়োগের সুদ পাওয়া গেছে 4,000 টাকা। 1 লাখ টাকার 8% কত হয় 1 বছরে? 8,000 টাকা। বিনিয়োগের সুদ পেয়েছি 4,000 টাকা, তার মানে এখনো পাইনি হচ্ছে 4,000 টাকা, অনাদায়ী রয়ে গেছে, এখনো বিনিয়োগের সুদটি পাইনি।
মেয়েরা কথা শোনা যাচ্ছে? জি মিস। জি আচ্ছা, মিস 10% বন্ধকি ঋণ 1/2/2017। দেখো বন্ধকি ঋণ হচ্ছে আমাদের হিসাবকাল হচ্ছে 2017 সালে 30 জুনে শেষ হয়ে যাবে। তাহলে বন্ধকি ঋণ 1/2/2017, তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 1 তারিখে নেওয়া হয়েছে। তাহলে আমাদের ঋণের সুদটা দিতে হবে তাহলে কত দিনের? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাসের। আমাদের ঋণের সুদ দিতে হবে ক মাসের? তাহলে 5 মাসের। বুঝতে পেরেছ? নূরজাহান, সুমাইয়া, মিস আরেকবার একটু বলবেন? দেখো আমাদের এই অর্থ বছর শেষ হবে 30 জুনে। কত তারিখে শেষ হবে? 2017 সালের জুন মাসে। আর আমরা ঋণ নিয়েছি হচ্ছে ফেব্রুয়ারি, দেখো 1/2/2017, তার মানে ফেব্রুয়ারি 1 তারিখে নিয়েছি। এটুকু বুঝতে পেরেছ? জি মিস। আচ্ছা, যদি তুমি ফেব্রুয়ারি 1 তারিখে ঋণ নিয়ে থাকো তাহলে আমরা কি পুরো বছরের ঋণের সুদ দিব? না। আমরা যেহেতু ফেব্রুয়ারি 1 তারিখে নিয়েছি, আমার অর্থ বছর শেষ হবে 30 জুনে, তাহলে গুণ এখন তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে আমরা ঋণের সুদ দিব কত দিনের? 5 মাসের। এখন বুঝতে পেরেছ? জি মিস। জি মিস। আচ্ছা, তারপর দেখো সমন্বয় বলা হচ্ছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 1,28,000 টাকা, কিন্তু বাজার মূল্য 20,000 টাকা বেশি। অর্থাৎ বাজার মূল্য তাহলে কি বুঝতে পারছি আমরা? 1,48,000 টাকা। আমরা এর আগে ক্লাসে জেনেছি যে রক্ষণশীলতা নীতি অনুযায়ী যেটি কম আমরা সেটি দেখাবো সমাপনী মজুত পণ্যের মূল্য। তাহলে সমাপনী মজুত পণ্য আমরা দেখাবো 1,28,000 টাকা। ক্লিয়ার? জি মিস। বাড়ি ভাড়া 2 বছরের জন্য পাওয়া গেছে। বাড়ি ভাড়া এখানে আয় আমরা পেয়েছি, বাড়ি ভাড়া আয় 6,000 টাকা 2 বছরের জন্য পাওয়া গেছে। তার মানে কি 1 বছরের একটা অগ্রিম না? জি মিস। 2 বছরের জন্য যখন পাওয়া যাবে, আমাদের হিসাবকাল তো 1 বছরের, তার মানে বাকি 1 বছরেরটা আমরা অগ্রিম পেয়েছি তো, তাই তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ। অফিস সরঞ্জামের অবচয় বলা হচ্ছে 7.5%। কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী রয়েছে। প্রশ্ন খেয়াল করো। কমিশন দেখো 3,000 টাকা ডেবিট দিকে, 2,000 টাকা ক্রেডিট দিকে। এর দ্বারা কি বোঝায়? কেউ বলতে পারবে? কমিশনের ডেবিট দিকে 3,000 টাকা এবং ক্রেডিট দিকে 2,000 টাকা দ্বারা কি বোঝানো হচ্ছে? কমিশনের ডেবিট দিকে 3,000 টাকা দিয়ে বুঝাইতেছি কমিশন, মানে কমিশন দেওয়া হয়েছে, ভেরি গুড। মানে ব্যয়। হ্যাঁ, আর রাইট। কমিশনের ক্রেডিট দিকে 2,000 টাকা দিয়ে বোঝানো হইতেছে আমার কমিশন আয় হয়েছে, মানে প্রাপ্তি। আচ্ছা, ভেরি গুড। তার মানে অনাদায়ী, যে আদায় হয়নি বলা হচ্ছে, তার মানে এটা কি? তার মানে এটা আমার আয়টা পাওয়া যায়নি, ঠিক তো? দেখো সমন্বয়ে যখন বলা হচ্ছে কমিশন বাবদ 2,000 টাকা অনাদায়ী রয়েছে, অনাদায়ী মানে হচ্ছে আদায় হয়নি। তার মানে আদায় হয়নি, তার মানে আমি যে টাকাটা পাবো সেটা আদায় হয়নি, ঠিক আছে? তাহলে ক্রেডিট দিকে যেটা আয় সেটার আরো বাকি 2,000 টাকা আমরা পাইনি এখনো, এটা বোঝানো হচ্ছে। বুঝতে পেরেছো এটুকু? জি। আচ্ছা, তাহলে আমাদের এখন অঙ্কে যাই। নিট বিক্রয় দেখো 3,56,000 টাকা ধরে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমরা এর আগেই জেনেছি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। নিট বিক্রয় থেকে মোট মুনাফা নির্ণয় করলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা পেয়ে যাই। ক্লিয়ার তো? জি মিস। আমরা যখন প্রথম একেবারে শুরু থেকে অঙ্ক করেছিলাম, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করলে আমরা কি পেয়ে যাই? মোট মুনাফা পেয়ে যাই। দেখো নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান কি? মোট মুনাফা। তোমরা তো নিশ্চয়ই সমাধানের অঙ্ক করেছো না? মানে গণিত ক্লাসে সমাধানের অঙ্ক তো করেছো, তাই না? 6, 7, 8 এরকম সমাধানের অঙ্ক থাকে না? দেখো জি মিস।
তাহলে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা। তা নিট বিক্রয় এখানে এটাতে কি বোঝা যাচ্ছে প্লাস মোট মুনাফা, তাহলে প্লাসটা যদি এখানে চলে আসে তখন কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, সমানের চিহ্নের এই পাশে চলে আসলে মাইনাস ইকুয়াল টু কি বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ নিট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। তাহলে নিট বিক্রয় আমাদের প্রশ্নে দেওয়া আছে 3,56,000 টাকা। মোট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া আছে, একদম শুরুতে আমরা পেয়েছিলাম, দেখো প্রশ্নের শুরুতে পেয়েছিলাম 1,28,000 টাকা অর্জিত মোট মুনাফা, আর প্রশ্নে বলা হচ্ছে নিট বিক্রয় 3,56,000 টাকা। তাহলে প্রশ্নে দেওয়াই আছে 3,56,000 টাকা নিট বিক্রয়, মোট মুনাফা প্রশ্নে দেওয়া আছে 1,28,000 টাকা। নিট বিক্রয় থেকে মোট মুনাফা মাইনাস করে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে গেলাম 2,28,000 টাকা। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে বলা হচ্ছে শততল এন্টারপ্রাইজে 2017 সালে 30 জুন সমাপ্ত বছরের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণী প্রস্তুত, দেখো শততল এন্টারপ্রাইজে বিশদ আয় বিবরণী 2017 সালে 30 জুন তারিখে সমাপ্ত বছরের জন্য। এখানে স্পেলিংটা, টাকার স্পেলিংটা দেখো একটু সরে গিয়েছে, তোমরা বুঝে নিও। মোট মুনাফা দেখো প্রশ্নে দেওয়া আছে 1,28,000 টাকা। পরিচালন ব্যয় তোমাদের সাথে যখন অঙ্কটা প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছিল তখনই আমরা জেনেছি। বেতন দেখো 72,000 টাকা 6 মাসে দেওয়া আছে, তার মানে বাকি 6 মাসে দেওয়া হয়নি, যোগ বকেয়া বেতন 6 মাসে যদি 72,000 টাকা হয় তাহলে বাকি 6 মাসের হবে 72,000 টাকা। দুইটা যোগ করে পেলাম আমরা কত 1,44,000 টাকা। আমাদের কমিশন বলা হয়েছিল, তোমরা এই তোমাদের মধ্যে বলেছো যে প্রদত্ত কমিশন হচ্ছে ডেবিট দিকে যেটা সেটা হচ্ছে খরচ, তাহলে প্রদত্ত কমিশন হচ্ছে 3,000 টাকা। অফিস সরঞ্জামের অপচয় বলা হয়েছে 7.5% ধরতে, আমাদের প্রশ্নে ছিল অফিস সরঞ্জাম 2,40,000 টাকা। 2,40,000 টাকার 7.5% হচ্ছে 18,000 টাকা। এই ছিল আমাদের প্রশ্নে পরিচালন ব্যয় 1,44,000 টাকা, 3,000 টাকা, 18,000 টাকা যোগ করে আমরা পেলাম 1,65,000 টাকা। 1,28,000 টাকা থেকে 1,65,000 মাইনাস করলে পরিচালন ক্ষতি হয়েছে আমাদের 37,000 টাকা। আমি একেবারে অঙ্কের শুরুতে বলেছিলাম মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি বেশি হয় তাহলে কি হবে, ক্ষতি হবে, আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি কম হয় তাহলে আমাদের মুনাফা হবে। যেহেতু মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বেশি এজন্য আমাদের ক্ষতি হয়েছে। এটুকু কার কোনো সমস্যা আছে মেয়েরা? মিস আরেকবার বলবেন? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি বেশি হয় তাহলে কি হবে, প্রতিষ্ঠানের জন্য ক্ষতি। তোমার মুনাফা যা হয়েছে তার চেয়ে তুমি ব্যয় করেছো বেশি, তাহলে তোমার প্রতিষ্ঠানের ক্ষতি হলো না এটা? জি মিস। আর মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় যদি কম হয় তাহলে তোমার মুনাফা হবে, কারণ তুমি যা মুনাফা করেছো তার চেয়ে তুমি কম খরচ করেছো, তাহলে তখন তোমার কি হবে, পরিচালন মুনাফা। তার মানে তোমার পরিচালন করার পরও তোমার কিছু টাকা তোমার মুনাফা হিসাবে রয়ে গেছে, কিন্তু এখানে তুমি মোট মুনাফা পেয়েছো 1,28,000 টাকা, তুমি ব্যয় করেছো প্রতিষ্ঠানে 1,65,000 টাকা, তাহলে তোমার আর কোনো পরিচালন করার পর কোনো মুনাফা নেই, মানে রইলো না, তোমার ক্ষতি হয়ে গেল, পরিচালন ক্ষতি হলো 37,000 টাকা। বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। আচ্ছা, তাহলে দেখো এখন পরিচালন ক্ষতি আমরা 37,000 টাকা পেলাম। যখন মাইনাস ফিগার হবে তখন আমি আবারও বলছি ব্র্যাকেটে দিয়ে দিবে ইন্ডিকেট করে, না হলে যখন অঙ্ক করো না তখন তোমাদের এই ভুলগুলো হয়। ব্র্যাকেট না থাকলে সব যোগ করতে থাকো, আমরা যখন খাতা চেক করি তখন সাধারণত এই ভুলগুলো খেয়াল করি। অনেক সময় এখানে ঠিকই মাইনাস লিখেছো ব্র্যাকেটে, কিন্তু এখানে গিয়ে আবার প্লাস মানে যোগ করছে, এরকম হয়। এই জন্য মাইনাস ফিগার গুলো সবসময় ব্র্যাকেটের মধ্যে রাখবে। দেখো অন্যান্য আয়, বাড়ি ভাড়া আয় 6,000 টাকা দেওয়া হয়েছিল, বলা হয়েছিল 2 বছরের জন্য। আমরা জেনেছি আমাদের হিসাবকাল যেহেতু 1 বছরের, তাহলে 2 বছর হলে 1 বছরের অগ্রিম দেওয়া আছে,
তাহলে 2 বছর দিয়ে যদি 6,000 টাকা ভাগ করি তাহলে আমরা 1 বছরের টাকাটা পেয়ে যাব। তাহলে আমাদের যেহেতু হিসাবকাল 1 বছর, অর্থাৎ আমরা 1 বছর হিসাব করছি, তাহলে অগ্রিমটা কি করে দিব, আমরা মাইনাস করে দিব। 6,000 টাকা থেকে 3,000 টাকা মাইনাস করে আমার এই বছরে আয় হচ্ছে 3,000 টাকা। বাড়ি ভাড়া থেকে আমি এই বছরে আয় পেয়েছি 3,000 টাকা। বিনিয়োগের সুদ দেখো 4,000 টাকা। আমরা জেনেছিলাম 1 লাখ টাকার 8% হচ্ছে 8,000 টাকা। বিনিয়োগের সুদ আমরা পেয়েছিলাম 4,000 টাকা, তার মানে আর 4,000 টাকা এখনো পাইনি, অনাদায়ী রয়ে গেছে। যোগ অনাদায়ী বিনিয়োগের সুদ 4,000 টাকা। তার মানে আমি এই বছরে বিনিয়োগের সুদ পাবো 8,000 টাকা। প্রাপ্ত কমিশন 2,000 টাকা। এর দিকে যেটা সেটা কারবারের জন্য আয়। অনাদায়ী কমিশন অর্থাৎ কমিশনটা আদায় হয়নি, এটার আরেকটা নাম আছে প্রাপ্য কমিশন। আমি এটা তোমাদের বুঝার জন্য লিখেছি, খেয়াল করো মেয়েরা, ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে প্রাপ্ত কমিশন মানে তুমি পেয়েছো, আর প্রাপ্য কমিশন মানে তুমি এখনো পাওনি, পাবে, অনাদায়ী 2,000 টাকা। তার মানে 2,000 টাকার সাথে 2,000 যোগ করে আমরা পেলাম 4,000 টাকা। এই হচ্ছে আমাদের অন্যান্য আয়। 3,000, 8,000, 4,000 টাকা যোগ করে আমরা পেলাম 15,000 টাকা। 37,000 টাকার সাথে 15,000, যেহেতু এটা মাইনাস ফিগার, 15,000 টাকা যোগ করলে তাহলে আরো মাইনাস ফিগার রয়ে গেল আমার কত, 22,000 টাকা। আমার 37,000 টাকা পরিচালন ক্ষতি ছিল, যদিও আমি 15,000 টাকা আয় করেছি, সে আয় দিয়ে আমার ক্ষতিটা পূরণ হয়েছে কিছুটা। পূরণ হওয়ার পরে দেখো এখনো আমার ক্ষতি রয়ে গেছে কত, 22,000 টাকা, ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তারপর দেখো আরো কিছু ব্যয় হয়েছে, অন্যান্য ব্যয় কি, ঋণের সুদ। আমরা যে ঋণ নিয়েছিলাম সেখানে 1,20,000 টাকার 10% ঋণের সুদ হয়েছে 12,000 টাকা। আমরা তো 12,000 টাকা ঋণের সুদ দেব না, কারণ আমাদের হিসাবকাল কি বলেছি, 1 বছর। আমরা হিসাব করে পেয়েছি আমরা 5 মাস, মানে বছর হিসাবকাল শেষ হওয়ার 5 মাস আগে আমরা ঋণটা নিয়েছিলাম, এজন্য আমরা 5 মাসের সুদ দিব। তাহলে 12 মাস দিয়ে ভাগ করব 12,000 টাকা, 1 মাস প্রতি মাসের সুদ, 5 মাসের তাহলে 5,000 টাকা সুদ। আমার ক্ষতি ছিল 22,000 টাকা, আরো ব্যয় হয়েছে 5,000 টাকা। তার মানে 22,000 আর 5,000 টাকা নিলে আমার ক্ষতি হলো তাহলে কত, নিট ক্ষতি হচ্ছে 27,000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। কার কোনো প্রশ্ন মেয়েরা? আজকে ক্লাস নিয়ে কার কোনো প্রশ্ন আছে? ক্লাসে এমন আছে যে বুঝো না এই জিনিসটা, এরকম আছে? নো মিস। আচ্ছা, তাহলে তোমাদের পরের ক্লাসে বাড়ির কাজ হিসাবে তোমরা রেখে নাও সৃজনশীল প্রশ্ন 6-এর গ। তোমরা একটু করার চেষ্টা করো বাড়ির কাজগুলো, এবং স্কুল খুললে কিন্তু বাড়ির কাজের খাতাগুলো আমি চেক করব। তোমরা প্রত্যেকে বাড়ির কাজ আর প্রতিটি অঙ্ক সুন্দর করে খাতায় নোট করে ফেলো। যখন স্কুল খুলবে এগুলো হচ্ছে অ্যাসাইনমেন্ট, তোমাদের এটার উপর নাম্বার থাকবে। প্রতিটি ক্লাসে যে প্রশ্নের সমাধানগুলো করানো হচ্ছে সেগুলো সুন্দর করে অ্যাসাইনমেন্ট আকারে প্রস্তুত করবে। যখন স্কুল খুলবে তখন এগুলো চেক করা হবে এবং এগুলোর উপর নাম্বার থাকবে। তোমরা তোমাদের বান্ধবীদেরকে বলে দিও উপস্থিতির উপর নাম্বার থাকবে, এই জন্য কোনোভাবে যেন ক্লাসগুলো অবহেলা না করা হয়। আর কোনো সমস্যা থাকলে প্রশ্নের, আমি আগেও বলেছি, নোট ডাউন করে রাখবে, তাহলে যখন ক্লাস হবে তখন সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাবে। তাহলে তোমাদের আর যদি কোনো সমস্যা না থাকে আমি ক্লাসটি শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।